সময়টা ছিল হেমন্তকালের শেষ দিক। রাত তখন 9:30 সুই সুই। কিন্তু মহিষাপুর গ্রামের আকাশ যেন গভীর রাতের চেয়েও বেশি কালো আর নিস্তব্ধ হয়েছিল। গ্রামের নাম মহিষাপুর হলেও জায়গাটা যেন তার নামের মতোই রহস্যে ঢাকা। আমাদের চারজনের দলটা, আমি, রাজ, আমার স্ত্রী নাজিয়া আর আমার দুই বন্ধু সুমন ও তানিয়া, ভাড়া করা জিপ থেকে নামলাম। ঠান্ডা হাওয়া এসে শরীরটাকে একটা কাঁপুনি ধরিয়ে দিল। গ্রামের একমাত্র পুরনো ইটপাটার পাশে জিপটা দাঁড়িয়েছিল। আমরা এসেছি একটা বিশেষ কারণে। সুমন যে ফটোগ্রাফি নিয়ে কাজ করে, সে সম্পত্তি গ্রামের এক পুরনো জমিদার বাড়ি নিয়ে গবেষণা করছিল। সে জেনেছে গ্রামের শেষ প্রান্তে গভীর ঝোপঝাড়ের আড়ালে একটা বিশাল পরিত্যক্ত বাড়ি আছে, যার নাম রায়চৌধুরী ভবন। লোকমুখে প্রচলিত আছে প্রায় 80 বছর আগে সেই বাড়ির পুরো পরিবারটা রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছিল। আর তারপর থেকেই বাড়িটা এক অভিশাপের প্রতীক। ভাই রাজ, কেমন যেন একটা গা ছমছম ব্যাপার, ফিসফিস করে বলে সুমন, তার হাতে ক্যামেরার ব্যাগটা শক্ত করে ধরা। আমার স্ত্রী নাজিয়ার দিকে তাকালাম, তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছিল। কিছু হবে না নাজিয়া, এটা কেবল পুরনো গল্প। আমরা শুধু কয়েকটা ছবি তুলবো আর কাল সকালেই ফিরে যাব। আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজের গলাতেও কেমন যেন একটা চাপা উত্তেজনা ছিল। আমরা মেইন রোড ছেড়ে সরু ইটের খোয়া ফেলা পথে হাঁটতে শুরু করলাম। এই পথ ধরে আরো 15 মিনিট হাঁটলেই সেই রায়চৌধুরী ভবন। পথে একটা লোকজন দেখা নেই। গ্রামের সব আলো যেন কেবল মাত্র কয়েকটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ। বাইরের পৃথিবীটা কেবল নীরবতা আর অন্ধকার। তানিয়া তখন বলে উঠে, এই রাস্তাটা কি শেষ হবে না? মনে হচ্ছে যেন আমরা পৃথিবীর অন্য কোনো প্রান্তে চলে এসেছি। আসলে চারপাশে গাছপালা এতটাই ঘন যে মনে হচ্ছিল যেন আকাশটা আড়াল করে রেখেছে। আমরা টর্চের আলো ফেলে সাবধানে হাঁটছিলাম। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। প্রায় মিনিট 20 হাঁটার পর হঠাৎ করেই সামনে একটা বিশাল পাঁচিল নজরে এলো, লতা পাতায় ঢাকা। স্যাঁতসেঁতে সেই পাঁচিলের গেটটা ছিল ভাঙ্গা, জং ধরা। ভেতরে প্রবেশের পথটা আগাছা আর ঝোপঝাড়ি টেকেছিল। এটাই সেই রায়চৌধুরী ভবন। আমরা প্রবেশপথে পা রাখতেই একটা তীব্র ঠান্ডা বাতাস আমাদের দিকে ছুটে এলো। বাতাসটা এমন ছিল না যে শুধু গাছের পাতা নড়িয়ে যাবে, মনে হলো যেন বাতাসটা একটা চাপা নিঃশ্বাস। নাজিয়া আমার হাত চেপে ধরলো। আমার ভালো লাগছে না রাজ, আমরা কি ভেতরে যাব? এখন আর ফিরে যাওয়ার মানে হয় না, সুমন উত্তেজিত হয়ে বলে। এমন একটা পুরো আর্কিটেকচার ঐতিহাসিক ছবি তোলার সুযোগ আমি ছাড়ব না। ভেতরে উঠানটা এতটাই বড় ছিল যে টর্চের আলোতে তার শেষ দেখা যাচ্ছিল না। উঠানের মাঝখানে বিশাল এক অট্টালিকা, রাজবাড়ির অদলে তৈরি, কিন্তু প্রতিটা ইটে, প্রতিটা জানালার ফ্রেমে বাজে কেবল পচন আর ধ্বংসের ছাপ। বাড়িটার আকারটা দেখে মনে হচ্ছিল কমপক্ষে 50টা ঘর আছে সেখানে। ছাদের কার্নিশগুলো ভেঙে পড়েছে, আর কিছু কিছু জানালা হা করে মুখের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এত পুরনো বাড়ি হওয়া সত্ত্বেও বাড়িটা অদ্ভুতভাবে নীরব ছিল। কোনো পশুর ডাক নেই, কোনো পেঁচার আওয়াজ নেই, এমনকি ঝিঝি পোকার শব্দও না। যেন সব শব্দ এই পাঁচিলের বাইরেই থেমে যায়। আমরা ধীরে ধীরে সিঁড়ির কাছে গেলাম। কাঠের বিশাল দরজায় অর্থ খোলা ছিল। দরজাটার উপরে কালো হয়ে যাওয়া খোদাই করা কাজগুলো দেখলে গা শিউরে ওঠে। সুমন তার ক্যামেরা প্রস্তুত করলো। ভেতর খুব অন্ধকার হবে, সাবধানে থাকিস সবাই। দরজা ঠেলে ভিতরে ঢোকার সময় একটা বিকট পুরনো কাঠের ক্যাচক্যাচ আওয়াজ হলো। আওয়াজটা যেন সেই নীরবতাকে মুহূর্তের জন্য ভেঙে দিয়ে আবার সবকিছু গ্রাস করলো। ভিতরে ঢুকতেই নাকে এলো একটা মিশ্র গন্ধ, পুরনো কাঠ, ধুলো আর অস্বাভাবিক একটা মিষ্টি পচা ফুলের গন্ধ। গন্ধটা যেন শরীরটাকে অবশ করে দিচ্ছিল। হলঘরটা বেশ বড়, এখানে একসময় নাচ গান বা জমায়েত হতো। তার চিহ্ন এখনো আবছাভাবে দেখা যাচ্ছিল। ভাঙ্গা জারবাতি, দড়ুই ডাকা পুরনো আসবাবপত্রের অবয়ব। সুমন আলু ফেলে দেখলো হলঘরের একপাশে একটা সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়ির ধাপগুলো যেন অন্ধকারকে আরো ঘন করে তুলছিল। আগে নিচের ফ্লোরটা দেখি, আমি বললাম। আমরা হলঘরের পাশেই প্রথম কক্ষটিতে প্রবেশ করলাম। এটা হয়তো বৈঠকখানা ছিল। মেঝেতে একটা বিশাল কার্পেট ধুলো মিশে গেছে। হঠাৎ তানিয়া চাপা চিৎকার করলো, ওটা কি? তার টর্চের আলো অনুসরণ করে আমরা দেখলাম ঘরের এক কোণে একটা ভাঙ্গা পুতুল পড়ে আছে। পুতুলটার একদিকে একটা চোখ নেই, অন্য চোখটা যেন ছিঁড়ে নেওয়া হয়েছে।
আর তার গায়ে রক্তের মতো শুকিয়ে যাওয়া লালচে রক্তের দাগ। নাজিয়া কেঁপে উঠল। চলো আমরা বেরিয়ে যাই, এখানে কিছু একটা ভুল আছে। আমি তাকে সাহস দিতে গিয়েও থেমে গেলাম। পুতুলটা তোলার জন্য ঝুঁকেছিলাম, কিন্তু তার কাছে যেতেই মনে হলো কেউ যেন আমার কানের কাছে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। ঠিক আছে, আমরা বের হচ্ছি। সুমন, একটা ছবি তুলে নে। সুমন কম্পিত হাতে পুতুলটার ছবি তুলল। ফ্ল্যাশের আলো জ্বলসে উঠল। আর ঠিক সেই মুহূর্তে আমরা চারজনে স্পষ্ট অনুভব করলাম হলঘরের সিঁড়ি দিয়ে যেন কোনো অদৃশ্য বাড়ি কিছু ধীরে ধীরে উপরের দিকে উঠে গেল। অথচ আমরা কেবল শব্দ নয়, সামান্যতম পায়ের আওয়াজও শুনিনি। সেটা ছিল কেবল এক উপস্থিতি, যা চারপাশের বাতাসকে আরো শীতল করে তোলে। আমরা দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে হল করে ফিরে এলাম। উপরে কেউ আসে, তানিয়া বয়ে বয়ে কাঁপতে কাঁপতে বলে। আমি টর্চের আলো উপরের দিকে ফেললাম। অন্ধকার সিঁড়িটা কেবল নীরব, কিন্তু আমরা জানি আমরা কেউ ভুল শুনিনি। আমরা এখন রায়চৌধুরী ভবনের প্রথম তলার সিঁড়ির নিচে দাঁড়িয়ে। উপরে যে অন্ধকার অপেক্ষা করছে তা হয়তো কেবল পুরনো কাটার দুলুই নয়। হলঘরের মাঝখানে দাঁড়িয়ে আমাদের চারজনের দলটা থমকে গেল। অদৃশ্য উপস্থিতির সিঁড়ি বেয়ে উপরে উঠে যাওয়ার অনুভূতিটা এতটা স্পষ্ট ছিল যে নাজিয়া কেঁদে ফেলে। রাজ, প্লিজ চলো ফিরে যাই। নাজিয়া আমার হাত ধরে টানলো। তার শরীর ঠান্ডায় কাঁপছে। তানিও উৎসাহ দিল। আমার মনে হচ্ছে আমরা ভুল করেছি, এই জায়গাটা স্বাভাবিক নয়। কিন্তু সুমন তখনও উত্তেজনায় কাঁপছে। শোনো, এটা তো আসল রহস্য। কোনো একটা পরিবার এখানে গায়েব হয়ে গিয়েছিল, আর এখন আমরা সেই অনুপস্থিতির কেন্দ্রেই দাঁড়িয়ে আছি। একটা ঐতিহাসিক আবিষ্কার সুযোগ এটা। নিচের তলা চাইতে উপরের তলায় নিশ্চয়ই বেশি পুরনো জিনিস, বেশি চিহ্ন থাকবে। আমি এক মুহূর্ত ভাবলাম। আমার মন বলছিল দ্রুত বেরিয়ে যেতে, কিন্তু সুমন সঠিক। এই ভবনের গল্পগুলো শুধু গল্প নয়, সম্ভবত কোনো ভয়ঙ্কর সত্যের উপর দাঁড়িয়ে। আর একবার এত দূরে সে ফিরে গেলে অনুশোচনা সারা জীবন থাকবে। তাছাড়া অদৃশ্য অস্তিত্বটা যদি উপরে থাকে, তাহলে নিচে অপেক্ষাকৃত নিরাপদ। ঠিক আছে, আমি সুমনের দিকে তাকালাম। উপরে যাব, তবে শুধু 1 মিনিটের জন্য। আমরা শুধু বারান্দাটা দেখবো আর সবচেয়ে কাছের ঘরটা টর্চের আলো ফেলবো, এর বেশি নয়। আর আমরা সবাই একসঙ্গে থাকবো। সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িটা পুরনো, শ্যাওলা আর দোলই ঢাকা। প্রতিটা ধাপের কাঠ বেজা বেজা, যেন বহু বছর ধরে স্বেচ্ছেতে আদৃত্য চুষে নিয়েছে। সিঁড়ির প্রথম ধাপটা মারাতেই একটা গা সমসমে ক্যাচক্যাচ আওয়াজ হলো। আওয়াজটা যেন প্রতিবাদ করলো আমাদের অনুপ্রবেশের বিরুদ্ধে। আমরা পা ফেলার গতি আরো কমিয়ে দিলাম, যেন নিঃশব্দে সিঁড়ির উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। উপরে উঠতে উঠতে সেই মিষ্টি পচা ফুলের গন্ধটা আরো তীব্র হতে থাকলো। গন্ধটা এখন এতটাই অসহনীয় যে মনে হচ্ছিল যেন তা ফুসফুসের ভেতরে গিয়ে জমাট বাঁধছে। সিঁড়ির মাঝখানে পৌঁছতেই সুমন তার টর্চের লাইটটা উপরে ফেলে। বিশাল করিডোর, যেন অন্তহীন অন্ধকার। কোনো জানালা নেই, কেবল দেয়ালের পলেস্তরা ঘষার শব্দ। হঠাৎ সুমন চিৎকার করে উঠল, আলোটা নিভে গেল। আমরা দেখলাম সুমনের হাতে থাকা শক্তিশালী টর্চ লাইট হঠাৎ নিভে গেছে, অথচ ব্যাটারি নতুন ছিল। সে দ্রুত ব্যাটারি পরীক্ষা করতে শুরু করলো, কিন্তু লাইট জ্বলল না। এখন আমাদের ভরসা কেবল আমার আর তানিয়ার টর্চের উপর। অন্ধকার যেন এক লহমায় আমাদের চারপাশটা গ্রাস করে নিল। মনে হলো উপরে অদৃশ্য সত্যটা আমাদের আগমনের পথ বন্ধ করে দিচ্ছে। এটা স্বাভাবিক নয়, ফিসফিস করে বলে তানিয়া। আমি দ্রুত সিঁড়ির শেষ ধাপটা পা রাখলাম। কাঠের মেঝেতে পা রাখতেই মনে হলো নিচে যেন কোনো কিছু নড়ছে, কিন্তু টর্চের আলো ফেলে কিছুই দেখা গেল না। আমরা এখন প্রথম তলার লম্বা করিডোরে। করিডোরে বাম দিকে পরপর 4টা দরজা, সবগুলো বেজানো। ডানে শুধু বিশাল একটা দেয়াল, যার উপর বড় বড় আকারের ছবি ঝুলানোর দাগ দেখা যাচ্ছে। সুমন তার ক্যামেরা ঠিক করতে করতে প্রথম দরজার দিকে এগিয়ে গেল। এইটা সম্ভবত জমিদার মশাইয়ের শয়ন কক্ষ ছিল। পুরনো জমিদার বাড়ির এটাই গুরুত্বপূর্ণ জায়গা। আমি নাজিয়াকে পিছনে রেখে সুমনের পাশে দাঁড়ালাম। দরজাটা বেজানো ছিল। দরজাটা স্পর্শ করতেই মনে হলো যেন দরজাটা হিমশীতল। সুমন আস্তে করে দরজাটা ঠেলে দিল। ভেতরে বাতাসটা যেন আরো ঠান্ডা। ঘরটা বেশ বড়, কিন্তু সবকিছু ধুলোয় ঢাকা। ঘরের মাঝখানে একটা বিশাল 4 পায়ের খাট, তার উপরে মশারির কাপড়ের ফিতেগুলো ঝুলছে। এক পাশে একটা পুরনো আলমারি। তবে ঘরের সবচেয়ে চোখে পড়ার মতো জিনিস ছিল খাটের পাশে একটা ড্রেসিং টেবিল। তার আয়নাটা ফাটল ধরা, মাঝখানে একটা বড়সড় চির। সুমন এগিয়ে গিয়ে টেবিলের ছবি তোলার জন্য প্রস্তুত হলো। আমি টর্চের আলো ড্রেসিং টেবিলের উপর স্থির করলাম। হঠাৎ তানিয়া তীক্ষ্ণ চিৎকার করে উঠল, নাজিয়া দেখো! নাজিয়া তখন বই চোখ বন্ধ করে আমার হাত খামচে ধরছিল। আমরা দুজনে তানিয়ার দিকে তাকালাম।
তানিয়া তখন আয়নাটার দিকে ইঙ্গিত করছে। আমি আমি আমার নিজের মুখ দেখিনি। তানিয়া হাঁপাচ্ছে। আমি এক পলকের জন্য দেখলাম এক বড় মহিলার গোলাটে চোখ। সে আয়নায় থেকে কাঁদছিল। সুমন আর আমি দ্রুত আয়নার দিকে তাকালাম। ফাটল ধরা আয়নাটা কেবল আমাদের নিজের আতঙ্কিত মুখের প্রতিচ্ছবি দেখাচ্ছে। তানিয়া, তুমি ভয় পেয়ে গেছো, আমি বললাম। কিন্তু তানিয়া চোখ ছলছল করছে। বিশ্বাস করো, আমি দেখেছি। তার মুখটা ছিল ভীষণ পুরনো আর সে কাঁদছিল। ঠিক তখনই আমরা চারজন স্পষ্ট শুনতে পেলাম ড্রেসিং টেবিলের উপরে দূরের মধ্যে হালকা করে একটা ঠান্ডা পুরনো ছুরির ঝনঝন শব্দ উঠল। শব্দটা খুব ধীর কিন্তু স্পষ্ট, যেন কেউ খুব আস্তে করে তার কাচের ছুরিগুলো নেড়ে দিল। আমরা ছুরির শব্দ উচ্চ বোঝার জন্য ড্রেসিং টেবিলের দিকে টর্চ ফেলতেই হঠাৎ করে দরাম ঘরের দরজার বিকট শব্দে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে যেন কেউ সজোরে ঠেলে দিল। আমরা চারজন চমকে উঠলাম। সুমন দ্রুত গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ তালা মেরে দিয়েছে কিংবা কোনো অদৃশ্য শক্তিতে আটকে আছে। খুলছে না তো, দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। আমরা তখন পুরনো জমিদার বাড়ির একতলায় দেওয়া ঘরে বন্দি। আর ঠিক সেই মুহূর্তে খাটের নিচে থেকে খুব অস্পষ্ট বাঙ্গা বাঙ্গা সুরে একটা শিশুদের গান ভেসে এলো। গানটা অচেনা, কিন্তু তার সুরটা ভয়ানক মিষ্টি এবং শীতল। কোথায় কোথায় আমার চোখের মণি, আয় আয় রে আয়, কাছে চলে আয়। গানটা যেন ঘরের প্রতিটা দুলু কণার মধ্যে দিয়ে প্রতিধ্বনি হচ্ছিল। আমরা স্বস্তি হয়ে খাটের দিকে তাকিয়ে রইলাম। নিচে অন্ধকার, আর সেখানে থেকে আসছে সেই মিষ্টি ভয়ঙ্কর গান। ঘরের ভিতর চারজনের নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া আর কোনো শব্দ ছিল না, কেবল সেই বাঙ্গা বাঙ্গা শীতল শিশুদের গানটা ছাড়া। কোথায় কোথায় আমার চোখের মণি, আয় আয় রে আমার কাছে চলে আয়। গানটা ঠিক খাটের অন্ধকার থেকে বেশি আসছিল। সুমন পাগলের মতো দরজায় ধাক্কা মারতে লাগলো। খুলুন, কে বাইরে আছেন, দরজাটা খুলুন প্লিজ। কিন্তু বাইরে থেকে কোনো সাড়া এলো না, শুধু সেই পচা ফুলের গন্ধ আর গানের সুরটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। নাজিয়া বই আমার শার্ট খামচে ধরছিল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। রাজ, আমরা কি করব? কেউ আমাদের আটকে দিয়েছে। আমি টর্চের আলোটা খাটের নিচে ফেললাম। খাটটা বেশ পুরনো, কাঠগুলো প্রায় ক্ষয়ে গেছে। নিচে জমাট বাঁধা দুলু আর মাকড়সার জাল ছাড়া প্রাথমিকভাবে কিছুই দেখা গেল না। কিন্তু গানটা তো থামছে না। সুমন ধাক্কা মারা থামিয়ে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। দরজা জ্যাম হয়ে গেছে, বাইরে থেকে কিছু একটা টেকানো আছে। খাটের নিচে কিছু একটা আছে, আমি ফিস ফিস করে বললাম। হয় কেউ লুকিয়ে আছে, নয়তো আমি আর বলতে পারলাম না। আমরা চারজন খাটের সামনে দাঁড়িয়ে। আমি হাঁটু মুড়ে খাটের নিচে উকি দেওয়ার সাহস করলাম। টর্চে আলোয় দেখা গেল খাটের নিচে মাঝ বরাবর একটা জিনিস পড়ে আছে। সেটা দুলুই মিশে যাওয়া, ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আমি সাবধানে টর্চটা আরেকটু কাছে নিয়ে গেলাম। তখনই গানটা হঠাৎ থেমে গেল। এই নীরবতা আগের যে কোনো নীরবতার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। মনে হলো যেন অদৃশ্য কোনো শ্রোতা টের পেয়ে গেছে আমরা তাকে খুঁজছি। আমি নাজিয়াকে পিছনে ঠেলে দিয়ে নিজের ডান হাত বাড়িয়ে জিনিসটা টেনে বের করার চেষ্টা করলাম। আমার আঙ্গুলের ডগা যখন জিনিসটাকে স্পর্শ করলো, তখন সেই স্পর্শ কোন নরম কাপড়ের অনুভূতি পেলাম না, পেলাম ঠান্ডা ভেজা চামড়ার মতো একটা অনুভূতি। সঙ্গে সঙ্গে আমার হাতটা বিদ্যুতে স্পষ্ট হওয়ার মতো সরিয়ে নিলাম। কি হলো রাজ? সুমন চাপা গলায় জিজ্ঞেস করলো। একটা জিনিস খুব ঠান্ডা আর ভেজা। সাহস করে আমি আবার টর্চের আলো পুরোপুরি জিনিসটার উপর ফোকাস করলাম। সেটা একটা সেরা শার্ট, বা বলা ভালো একটা ছোট জামা, সম্ভবত কোনো শিশুর জামা। জামাটা পুরনো আর তাতে বহু জায়গায় রক্তের লালচে দাগ লেগে আছে। আর জামাটা দেখেই মনে হলো জিনিসটা যেন কেবলই ভিজেছে, বহুদিনের পুরনো ভেজা নয়। এই বদ্ধ শুকনো করে খাটের নিচে একটা ভিজে রক্তমাখা জামা। হঠাৎ জামাটার ঠিক পাশ থেকে দুটো ছোট আঙ্গুল বেরিয়ে এলো। আঙ্গুলগুলো সাদা শীর্ণ, আর তার নখগুলো অস্বাভাবিকভাবে বড়, যেন কোনো শিশু। আমরা সবাই ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। সুমন দ্রুত তার ক্যামেরা দিয়ে একটা ফ্ল্যাশ মারলো। তীব্র আলোয় আমাদের চোখ দাঁড়িয়ে গেল। আর যখন আলোটা স্বাভাবিক হলো, তখন আর খাটের নিচে সেই হাত পা জামা কোনো কিছুই ছিল না। সবকিছু আবার আগের মতোই দুলুই ঢাকা। পালাতে হবে এখান থেকে এক্ষুনি। তানিয়া কান্নায় ভেঙে পড়লো। আমি দ্রুত ঘরের চারপাশ দেখতে লাগলাম। এই ঘরের কি অন্য কোনো দরজা আছে? ঘরের অন্য প্রান্তে একটা উঁচু পুরনো জানালা চোখে পড়লো। জানালাটা কাঠ আর লোহার রড দিয়ে আটকানো। রডগুলো বহুদিনের পুরনো, জং ধরে প্রায় ক্ষয়ে গেছে। সুমন, তানিয়া, নাজিয়া, এসো, জানালা ভাঙতে হবে। আমরা চারজন জানালার কাছে ছুটে গেলাম।
রডগুলো ধরে টানতেই জং ধরা রডগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে উঠলো। একসঙ্গে টান দাও, আমি বললাম। আমরা চারজন রডগুলো ধরে সজোরে টান দিলাম। প্রথমবার রডগুলো শুধু সামান্য নড়ে উঠলো। দ্বিতীয়বার আমরা আমাদের সব শক্তি দিয়ে টানলাম। জং ধরা রডগুলো বিকট শব্দ করে ভেঙে গেল। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখা গেল প্রায় 20 ফুট নিচে অন্ধকারে উঠান। লাফ দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। আলমারি, সুমন চিৎকার করে বলে। ঘরে একটা বিশাল পুরনো আলমারি ছিল। আমরা চারজন মিলে আলমারিটাকে টেনে এনে জানালার নিচে দাঁড় করালাম। এটা জানালার উচ্চতা প্রায় অর্ধেক করে দিল। নাজিয়া, তুমি আগে, আমি বললাম। নাজিয়া কাঁদতে কাঁদতে কোনো মতে আলমারির উপর উঠে গেল। তাকে উপর ঠেলে দিতেই সে জানালার ভাঙ্গা রোডের ফাঁক দিয়ে সাবধানে বাইরে বের হলো। তানিয়া উঠে গেল দ্বিতীয়, সুমন তৃতীয়, সবশেষে আমি আলমারির উপরে উঠে দাঁড়ালাম। আমি যখন বাইরে যাওয়ার জন্য তৈরি, ঠিক তখনই আমার পিছনে থেকে খাটের দিক থেকে একটা অত্যন্ত তীব্র চিৎকার ভেসে এলো। চিৎকারটা ছিল না শিশুর না বিদ্যার, এটা ছিল অনেকগুলো কণ্ঠস্বর মিশ্রণ, একসঙ্গে শত শত মানুষের আর্তনাদ। কান ফাটানো সেই চিৎকারের সঙ্গে সঙ্গে ঘরের প্রতিটা কাঁচ ভেঙে চৌচির হয়ে গেল। ড্রেসিং টেবিলের আয়নাটা টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে গেল। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, জট করে জানালা দিয়ে বের হয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখিনি যে আলমারিটার উপর দাঁড়িয়ে আমি বাইরে বের হলাম। সেই আলমারিটার উপর খাটের দিক থেকে 5টা লম্বা কালো আঙ্গুলের ছাপ স্পষ্ট বসে আছে। আলমারির পুরনো কাঠের ওপর সেই ছাপগুলো ধীরে ধীরে আরো কালো হয়ে যাচ্ছিল। আমরা 20 ফুট উপর থেকে লাফ দিলাম। চারজনে হাত পা ছিঁড়ে গেল। আমরা কোনো মতে উঠে দাঁড়ালাম। আমাদের লক্ষ্য এখন একটাই, এই অভিশপ্ত মহিষাপুর ভবন থেকে যত দ্রুত সম্ভব বাইরে বেরিয়ে যাওয়া। কিন্তু যখন আমরা উঠানের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করলাম, তখন ভবনের একদম উপরের দিকে থেকে আবসা অন্ধকারে কেউ যেন আমাদের নাম ধরে ফিসফিস করে ডাকতে লাগলো। উঁচু জানালা থেকে লাফ দিয়ে পড়ার ফলে আমাদের পায়ে এবং হাতে বেশ আঘাত লেগেছিল, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে আমরা ব্যথা ভুলে ছুটতে শুরু করলাম। বিশাল আগাছায় ঢাকা উঠোন পার হয়ে মূল গেটের দিকে আমাদের লক্ষ্য। ঘন কুয়াশায় উঠানটা আরো বেশি রহস্যময় লাগছিল। টর্চের আলোয় দেখা যাচ্ছিল শুকনো ঘাস আর ঝোপঝাড়ের উপর দিয়ে আমরা পাগলের মতো ছুটে চলছি। কিন্তু সেই ফিসফিসানি থামলো না, বরং তা যেন আরো পরিষ্কার হতে লাগলো। প্রথম ফিসফিসানিটা এলো উপরতলা জানালা থেকে, যেখানে কিছুক্ষণ আগে আমরা বন্দী ছিলাম। রাজ, যেও না, তুমি তো আমার বন্ধু ছিলে। নাজিয়া বই আমার হাতটা চেপে ধরলো। ও আমাদের নাম ধরে ডাকছে। ও কি করে জানলো? আমি কোনো উত্তর দেওয়ার সময় পেলাম না। আমাদের ঠিক পাশ দিয়ে একটা দীর্ঘ পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে। সেই গাছের কাঁডু থেকে দ্বিতীয় ফিসফিসানিটা এলো। নাজিয়া, আমার চোখের মণি, ফিরে এসো, নয়তো সে তোমাকে নিবে না। এইবারে সুমন জুড়ে চিৎকার করে উঠলো, এটা কি হচ্ছে? এই পুরো জায়গাটাই জীবিত। সে তার হাতে থাকা ক্যামেরাটা সজোরে মাটির উপর ছুঁড়ে মারলো। ক্যামেরাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে আর ছবি তোলার কথা ভাবতেও পারছিল না। আমরা যখন উঠানের মাঝামাঝি পৌঁছেছি, তখন ঘটলো আরো ভয়ঙ্কর ঘটনা। সুমন হঠাৎ থমকে দাঁড়ালো। আমি যেতে পারছি না। আমরা দেখলাম সে পা তুলে দৌড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে লেগে আছে। আমি এবং তানিয়া তাকে টানার চেষ্টা করলাম, কিন্তু তার শরীরের ওজন যেন কয়েক গুণ বেড়ে গেছে। কে যেন আমাকে চেপে ধরেছে, আমার পা নড়ছে না। সুমন যন্ত্রণায় কাতরাচ্ছে। আমরা আতঙ্কিত হয়ে সুমনের পায়ের দিকে টর্চ ফেললাম। মাটিতে তখন কোনো পরিবর্তন নেই, কিন্তু সুমনের পায়ের কাছে শুকনো পাতা স্তূপের ওপর নিঃশব্দে দুটো কালো ধোঁয়ার রেখা দেখা গেল। রেখাগুলো সুমনের পায়ের গোড়ালি থেকে ধীরে ধীরে তার হাঁটুর দিকে পেঁচিয়ে উঠছে। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো স্বপ্নের শক্তি তাকে জড়িয়ে ধরছে। আমি আর সময় নষ্ট করলাম না। আমার পকেটে থাকা সুইচ আর্মি ছুরিটা বের করে সেই অদৃশ্য বন্দিনীকে লক্ষ্য করে সজোরে আঘাত করলাম। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা তীব্র চিসের মতো শব্দ হলো, আর সেই কালো দোয়ার রেখাগুলো মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। সুমন মাটিতে পড়ে গেল। ধন্যবাদ রাজ। আমি শ্বাস নিতে পারছিলাম না। আর এক মুহূর্ত নয়, দৌড়াও। আমরা আবার ছুটতে শুরু করলাম। এবার আমাদের সামনে সেই বিশাল জঙ্গলা ফাটা ফটকটা দৃশ্যমান। স্বাধীনতার মহিষাপুরের অভিশাপের মধ্যে সেই শেষ সীমানা। কিন্তু ফটকের কাছে গিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম। ফটকের ভাঙ্গা অংশ দিয়ে ঢোকার সময় আমরা দেখেছিলাম সেখানে কেবল আগাছার আবর্জনা, কিন্তু এখন সেই ভাঙ্গা ফটকের ঠিক মাঝখানে একটা বিশাল কালো আকৃতি দাঁড়িয়ে আছে। আকৃতিটা এতটাই লম্বা যে তা ফটকের উপর অংশকেও ছাড়িয়ে গেছে।
আকৃতিটার কোনো নির্দিষ্ট চেহারা ছিল না, সেটা যেন হাজারো কালো ছায়ার মিশ্রণ, কিন্তু তার মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম দুটো অন্ধকার গর্ত, যা চোখ বলে মনে হলো। আর সেই আকৃতিটার হাত দুটো লম্বা হয়ে দুপাশে ছড়িয়ে আছে, যেন আমাদের পালানোর পথ বন্ধ করে একটা বিশাল দেয়াল তৈরি করেছে। আকৃতিটার কাছ থেকে কোনো ফিসফিসানি এলো না, কেবল একটা গভীর ভারী নিঃশ্বাস ভেসে এলো। নিঃশ্বাসটা এতটাই ঠান্ডা ছিল যে আমাদের রক্ত জমাট বেঁধে যাওয়ার উপক্রম। ওটা কি কোনো দৈত্য নাকি? তানিয়া ফিসফিস করে বলে। সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ওটা হয়তো ভবনের অভিভাবক, এটা আমাদের যেতে দিবে না। আমি দেখলাম ফটকের পাশে একটা পাঁচিলটা বেশ পুরনো, লতা পাতায় ঢাকা হলেও কিছু অংশে সিমেন্টের ফাটল দেখা যাচ্ছে। এই ফটকের মধ্যে দিয়ে যাওয়া অসম্ভব, আমাদের পাঁচিল টপকাতে হবে। পাঁচিল? পাঁচিল টপকাতে হবে? সুমন, তুমি আগে যাও, আমি আর নাজিয়া তোমাকে ধরে দেব। সুমন কোনো মতে পাঁচিলের দুর্বল অংশ খুঁজে পেল এবং উপরে ওঠার চেষ্টা করতে করতেই উপরে উঠে গেল। তার হাত পা ছিঁড়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। এদিকে ফটক দাঁড়িয়ে থাকা সেই কালো দানবীয় আকৃতি ধীরে ধীরে আমাদের দিকে এগুতে শুরু করলো। প্রতি পদক্ষেপের মাটি কেঁপে উঠছিল। যখন সুমন অর্ধেক পাঁচিল টপকেছে, তখন সেই আকৃতিটা তার একটা বিশাল হাত বাড়িয়ে সুমনের দিকে এগিয়ে এলো। তার আঙ্গুলগুলো যেন গাছের কাঠের মতো মোটা। তাড়াতাড়ি সুমন, আমি চিৎকার করলাম। ঠিক সেই মুহূর্তে তানিয়া সাহস করে একটা কাজ করলো। সে তার টর্চের আলোটা সেই কালো আকৃতির মুখের মতো জায়গায় ফেলে দিল আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, এখান থেকে চলে যাও, আমরা তোমার কোনো ক্ষতি করিনি। টর্চের আলো সেই কালো ছায়াটার সামান্য হলেও আঘাত করলো। ছায়াটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল, আর সেই সুযোগ সুমন